তাদের মধ্যে থাকা সামনের জন তার হলদেটে দাঁত বের করে বিশ্রীভাবে বলল, কে ফে? কে তুই? তোরে কি মোর ডরাই? আফসান খুব শান্ত অথচ গম্ভীর গলায় বলল। তোর জম আমি। লোকটা হেসে উড়িয়ে দিল, হাতে থাকা নিজের অস্ত্র নামিয়ে নিল, বলল, আয়, তোর একখান প্রস্তাব দিই মুই। আফসান ভ্রুকুচকে বলল। কিসের? লোকটা সব সাবলীল ভঙ্গিতেই বলল, বুঝলি, তোর মতো কত মানুষ আইছে আমাদের বসের ধরতে, আমাগো আস্তানা হামলা করতে, তবে সকালে গেছে পটকে ভর্তি করে। এখন তুই বল, কত দিলে তুই তুই আর তোর সাঙ্গপাঙ্গ চুপচাপ ভাইগা যাবি এহান থাইকা? আফসান বুঝলো কেন তার আগে এই কেস সমাধান কেউ করতে পারেনি। আসলে এই দুনিয়াতে কেউ টাকার সামনে ঠিক থাকতে পারে না, কারণটাই এটা। আফসান এখানে এত ঝামেলা করতে চায় না, কারণ এখানে ঝামেলা বেশি হলে ভিতরের মানুষ সেফ এক্সিট করতে পারে। আফসান বন্দুক নামালো, কিন্তু অন্যদের নামাতে ইশারা করেনি। সে বলল, আচ্ছা যা, তোদের আস্তানায় হামলা করলাম, তবে আমি আবার তোদের বসের অনেক বড় ফ্যান, একবার দেখা করতে চাই। হাসানি কথা। হ্যাঁ। আচ্ছা, তবে খালি তুই একলা, কিন্তু এই বন্দুক নিতে পারবি না? এটার কি নিশ্চয়তা আছে যে তোর আমার উপর অ্যাটাক করবি না? লোকটা হাসলো হো হো করে। বুদ্ধিমান আসছোস অফিসার। সাদমান, মৌমিতা, সাজ্জাদ সহ বাকি সবাই হালকা বিচলিত হলো। সেখানে একলা যাওয়া, তাও কোনো সেফটি ছাড়া। তবে আফসান এর চেহারায় বিন্দুমাত্র দ্বিধা নেই, সে যেতে প্রস্তুত। সে চোখ দিয়ে তাদেরকে কিছু একটা ইশারা করলো, অতঃপর তাদের সাথে হাঁটা শুরু করলো। সেই পরিত্যক্ত বাড়ির একদম শেষ সবচেয়ে বড় রুমের জানলার ধারে জঙ্গলের পাশে থাকা একটা নদীর তাকিয়ে আছে এক যুবক। শক্তপোক্ত তার শরীর, দেখে বোঝা যাচ্ছে কোনো এককালে বহুত ধকল করে এই শরীর করেছে। দেখতেও বড্ড সুদর্শন। হাতে তার নিকোটিন, যা সে ধোঁয়ার মতন উড়িয়ে দিচ্ছে, সেটি মিশে যাচ্ছে বাতাসে। দরজার কড়ায় তার সেই গুরুত্বপূর্ণ কাজে ব্যাঘাত ঘটল। চরসূচক শব্দ করে সে ভেতরে আসার অনুমতি দিল। হাসি হাসি মুখ নিয়ে প্রবেশ করলো করিম, সে পান খেয়ে মুখ লাল করা ব্যক্তি। যুবকটির হয়তো তার উপস্থিতি ভালো লাগেনি। বস, এক অফিসার আপনার লগে দেখবার চাই। যুবকটি ভ্রু কুচকিয়ে বলল, আমার লগে কেন? তুই সামলাইতে পারস না? অফিসার, আপনার অনেক বড় পাংখা বলে, টাকা নিব না। ফাউল আলাপ পারস তুই, হারামি? পাঙ্কা কি? আরে ওই যে ফ্যান। যুবকটির খটকা লাগলো। তোরে কাজে কি আমি চেহারা দেখবার লই রাখছি? যদি এসব আমি দেখতে হয়। লোকটি চুপ করে গেল। আরে শালার, আমি তো তোর টাকা বাঁচাইতে চাইছি। ওই অফিসারের কি ভালা মন, নইলে কি টাকার বদলে দেখবার চায় নাকি? যুবকটি ধমকিয়ে বলে উঠল। যা নিয়ে আয়। মাথা নেড়ে সায় দিল। পরপর রুমে প্রবেশ করলো এক খড়খড়ে বুটের শব্দ। কি বে অফিসার, শুনলাম মোর চেহারা দেখবার বহুত শখ তোর। হ্যাঁ, দেখতে চাই বিশ্বাসঘাতকের চেহারা পাল্টাইছে নাকি। কণ্ঠটা খুব চেনা। যুবকটি জানলা থেকে মুখ ঘুরিয়ে তাকালো রুমে উপস্থিত সেই মানবের দিকে। সঙ্গে সঙ্গে মুখে ফুটে উঠল তার ছেলের হাসি। আরে মেজর আফসান নাকি? এত বড় অফিসার আমার গরিবের কুঠুরিতে কি দে? তুই আর গরিব, কালো টাকার পাহাড় জম করে ফেলেছিস তুই। হ্যাঁ হ্যাঁ, আমি তো তাহলে টাকার দিক দিয়ে বড়লোক, তুই তো ভালোবাসার দিক দিয়ে। বাবা, আমার ব্যাপারে এত কিছু জানিস। বিশ্বাসঘাতকের কাছ থেকে এত আশা ছিল না। আরে শালা তুই বিশ্বাসঘাতক। তুই আমার জীবন ছেঁড়া গামছার মতো করে রেখে দিতে চেয়েছিস, অথচ দেখ এখন আমি কত কিছুর মালিক। আফসানও এবার হাসলো। বেশিক্ষণ যে এত কিছুর মালিক থাকবি না তা নিশ্চয়ই জানিস। তুই যেদিন থেকে এই কেস নিয়েছিস থেকে জানি, আর জানি বলেই তো লড়ছি না আর। যুবকটি থেমে আবার বলল, শালার আমার কি ভাগ্য, না আছে পরিবার আর না আছে ভালোবাসা, সবাই রাইখা চলে গেল এই স্বার্থপর দুনিয়া। তোর অনেক সুন্দরভাবে বাইচা থাকার উপায় ছিল, রাত তুই নিজেই কেন শেষ করলি? এই পর্যায়ে আফসানের কণ্ঠ অনেক শান্ত শোনালো। কারণ এই দুনিয়ার ভালো মানুষ কেউ ভালো থাকতে দেয় না। দেখিস নাই আমার বাপের কেমন কইরা মরছে? সেটার বিচার আইন করেছে। কি বালের বিচার করছে তোমার আইন? 10 বছর জেল শেষ,
আর আমার বাপ যে দুনিয়াতে নাই, আমার মেঘ যে নাই সেটা ওরে ওই কুত্তাগুলো ছিঁড়া খাইছে। মাহির। এই যে এই মানুষটায় তাকে প্রথম থেকে মাহির ডাকে, পরে হৃদুয়ার কথা বলা শেখার পর সে শিখেছে। তবেই সারফারাত তাকে প্রথম এই নামেই ডাকে। সারফারাত আর আফসান স্কুল থেকে বন্ধু। দশম শ্রেণীতে দেখা হয় মেঘলা নামক এক মেয়ের সাথে। তারপর থেকে তাদের বন্ধুত্ব। এক পর্যায়ে সারফারাত নামক ছেলেটি আছাড় খায় মেঘলা নামক মেয়ের প্রেমে। সারফারাতের পরিবার বলতে ছিল একজন বাবা। ইন্টারের শেষের দিকে মেঘলার পরিবার থেকে বিয়ের চাপ দেয়। এক পর্যায়ে তারা পালিয়ে বিয়ে করে নেয়। মেঘলার পরিবার মানে না। স্থান পায় সারফারাতের বাড়ি। ভালোই চলছিল সব, তবে ঝড় সব উজাড় করে দেয়। এক বখাটের নজর পড়ে মেঘলার দিকে। রাস্তায় একদিন বিরক্ত করলে মেঘলা তার গালে থাপ্পড় মারে। সারফারাতও ছিল। তাদের মারামারি লেগে যায়। সে সময় সারফারাত টিউশনি করত। সন্ধ্যায় বাইরে থেকে ফিরে অনেকক্ষণ ধরে দরজা ধাক্কায়, তবে কেউ খোলে না। এরপর সিদ্ধান্ত নেয় ভাঙার। পাশের ফ্ল্যাটের মানুষ সহ ভাঙে। দরজা ভাঙার সাথে সাথে দেখে সারফারাতের বাবা সোফায় বসা। তার গলা থেকে রক্ত, নিঃশ্বাস নেই। সারফারাতের পায়ের নিচের মাটি নেই। সে বাবাকে দেখে দৌড়ে যায় রুমে। মেঘলারও একই অবস্থা, শরীরে পেঁচানো কাপড়। বোঝা যাচ্ছে কেউ ধর্ষণ করেছে। পরপর পরিবারের সব হারিয়ে ফেলল ওই বখাটে ছেলেটির কাজ এটা। এরপর মামলা করা হয়। ছেলেটার মামা এমপি, তাই ফাঁসির রায় হয় না। ক্ষমতা বড্ড বেশি কাজে লাগে এই জায়গায়। 10 বছর কারাদণ্ড পায় সে। এরপর এখন সে মুক্ত থাকার কথা। তবে তবে সারফারাত নামক ভদ্র ছেলেটি তা হতে দেয়নি। সে চরম অভদ্র হয়ে পড়ে। নাম দেয় নিজের পাচারকারীদের সাথে। ছেলেটাকে নৃশংসভাবে মেরে ফেলে। কিরে, জবাব দে। যা কিছুই করুক তাদের পাপের শাস্তি তারা আখিরাতে পাবে। তবে তুই যা করছিস তা আঙ্কেল খুশি হবে? আর মেঘলা? জানি না, আমি কিছু জানি না। আমি শুধু ওদেরকে ধ্বংস করতে চেয়েছি। আফসান এবার খানিক জোরেই বলে উঠল, তাহলে? আর মানুষগুলো কি দোষ করেছিল? বুঝলি মাহির, এইসব নেশা একবার পাইলে আর ছাড়ে না। তাহলে আর কি, চল, জেলে থেকে তোর এই নেশাও দূর হয়ে যাবে। এত সহজে তুই ভাবছিস? সারফারাত বেশ নির্লিপ্ত স্বরেই বলল। বলে নিজের কোমরে গুজে থাকা বন্দুক তাক করলো আফসানের দিকে। আফসানও নিজের বন্দুক তাক করে। আমি জানতাম তুই আসবি। প্রস্তুতি কি রে? প্রস্তুতি কি করে না রাখি? আমি জানি তুই আমাকে শ্যুট করবি না। তার চোখে বিশ্বাস, সে জানে এটা করতে পারবে না সে। বাইরে থেকে গুলির আওয়াজ। হয়তো দুই দলের মধ্যে বিভেদ বেজে গেছে। রুমে ঢুকে পড়ল আর লোক, সাথে আফসানের দলের মানুষ। গোলাগুলি শুরু করলো। তোকে ছাড়া মানে দেশের সাথে বেইমানি করা। রাত। কথাটা বলতে না বলতে বাইরে থেকে একটি গুলি এসে লাগলো সারফারাতের বুকে। নিচে পড়ে গেল সে। গুলিটা আফসানের দলের লোক করেছে। পরিস্থিতি খারাপ থাকলে প্ল্যান বি এটাই ছিল। বন্ধ হয়ে গেল সব গোলাগুলি। তবে নিজের বন্ধুর এমন আক্রমণ মানতে পারল না আফসান। ভালো থাকিস বন্ধু। তোর হৃদকে নিয়ে সত্যি অনেক সুখে থাক। শেষবারের মতন হেসে বলল সারফারাত। এক ছেলে অবচেতন অবস্থায় একটি বন্দুক পেল হাতের কাছে। সে সরাসরি শ্যুট করলো আফসানের হাতে। সাদমান সাথে সাথে তাকে ধরে ফেলল। মৌমিতা শ্যুট করলো ওই ছেলেটার মাথায়। সাথে সাথে সে মারা গেল। আফসানের অবস্থা খারাপ, অনেক রক্ত ঝরছে। কিছু কিছু সম্পর্ক চাপা পড়ে যায় সময়ের ভারে। তবে সম্পর্ক কখনো শেষ হয় না। সম্পর্কের কভু ইতি টানা সম্ভব হয় না। এমনই সম্পর্ক ছিল আফসান এর সারফারাতের। তারা বেশ ভালো বন্ধু ছিল। সারফারাতের বিয়ের সময় আফসান ছিল। তবে তার কিছুদিন বাদে সে আর্মিতে জয়েন করে। ব্যস্ত হয়ে পড়ে নিজের ভবিষ্যতের দিকে। যোগাযোগ করা সম্ভব হয়ে ওঠে না। এরপর যখন যোগাযোগ হয় তখন সারফারাত নিঃস্ব। আর কেউ না জানলেও আফসান জানতো সারফারাতের জন্য তার বাবা আর মেঘনা অন্তঃপ্রাণ ছিল। তাই সে অনেক অনুনয় বিনয় করে ছুটি নিয়ে ছুটে এসেছিল সারফারাতের কাছে। নিজেই দৌড়ে উকিল ঠিক করেছিল তার কেসের। তবে রায় ঘোষণা করার পরটা মোটেও কারোর কাছে গ্রহণযোগ্য লাগেনি। তবে সেই বখাটে ব্যক্তির হাত এমপির সাথে হওয়ায় দ্বিতীয়বার আবার অ্যাপ্লাই করতে পারেনি। অনেক হুমকি ধুমকি আসতো, কিছু করার ছিল না। এরপর আফসান এবার চলে যায় নিজের জীবনে। অনেক চেষ্টা করে যোগাযোগ ধরে রাখতে, তবে সারফারাত হয়তো তা চায়নি। সব পরিবর্তন করে ফেলে সে। আফসান খোঁজে তাকে অনেক, আগের বাসায়, ভার্সিটিতে, তবে কোথাও পায়নি। তবে যখন কাঙ্ক্ষিত মানুষকে পেল তবে ধরে রাখতে পারল না। সে নিজেকে অপরাধের জালে ফাঁসিয়ে নিয়েছিল, যেখানে থেকে চাইলেও আফসান উদ্ধার করতে পারছিল না। অতঃপর পরিণতি হলো
সার্ভারদের কেস বন্ধ করে দেওয়া হয়েছে। একবার ভুলের পথে গেলে যে মানুষ আর ফিরে আসতে পারে না, তার উদাহরণ সে। বাবা আর বউয়ের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ অসৎ উপায়ে নিতে গিয়ে নিজেও পড়ে যায় স্মাগলিংয়ের মতন অসৎ কাজে। আশেপাশে যারা তার হয়ে কাজ করত, তাদেরকে ধরে আইনের আওতায় নেওয়া হয়েছে। সিটি হাসপাতালের অপারেশন রুমে প্রবেশ করানো হয়েছে আফসানকে। দরজা খুলে যখন লোকগুলো প্রবেশ করছিল, তাদের মধ্যে একজন ঢোকার সাথে সাথেই আফসানের মাথায় রড দিয়ে আঘাত করে, যার জন্যে মাথায় রক্ত জমাট বেঁধে থাকে। তবে সে সময় আফসান সেটি আমলে নিতে দেয়নি কাউকে। তবে হাসপাতালে আসার সময় মাথা থেকেও রক্ত পড়া শুরু করে। গাড়িতে বসে সাজ্জাদ বুঝতে পারে এমার্জেন্সি অপারেশন করতে হবে। সকাল বাজে 8টা। শুক্রবার হয় এহসান বাড়ির কর্তারা অলস সময় যাপন করছেন, চা খেয়ে আর নিজেদের মধ্যে গল্প করে। কর্তারা আয়োজন করছেন নাস্তার। শাশুড়ি চাচি শাশুড়িদের সাথে সাহায্য করছে আশা। অবশ্য তাকে বারবার করে বলা হয়েছে গিয়ে বসে থাকতে। মেয়েটা গর্ভবতী। এই মাসেই নাজেহাল অবস্থা, ঠিক মতো খেতে পারে না, মাথা ঘোরায় সারাক্ষণ। হৃদ নিজের রুমে। সে এখন আর এত নিচে নামে না, কারোর সাথে তেমন একটা কথা বলে না। আলী হোসেন অনেক বড় করে জিজ্ঞেস করেছে, তবে উত্তর পায়নি। তার পরিবর্তে ফারিয়া বেগম বলে মেয়েদের নাকি এমন হয়, কিছুদিন কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না। কই, রিসার বেলায় তো আলী এহসান এমন কিচ্ছু দেখলো না। মেয়ে নিয়ে সে এখন বড্ড চিন্তিত থাকে। তার পুষ্পের মতন কোমল মেয়ের সাথে কি কিছু হয়েছে? চঞ্চল মেয়ে এমন চুপ হয়ে যাওয়া পুরো পরিবারের মাঝে লক্ষণীয়। মাঝে দিয়ে মেয়েটি একবার অসুস্থ হয়ে পড়েছিল, পেটে ব্যথা। মান্থলি সময়ে ব্যথায় চিৎকার চেঁচামেচি করে পুরো পরিবার এক করে। এক একজনের অন্তর নাড়িয়ে দেওয়ার মতন সেই বলি। ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল সেই রাতেই আলী হোসেন। ডক্টর কিছু টেস্ট দেয়, সে টেস্ট করিয়ে নিয়ে আসে মেয়ের। তবে রিপোর্ট নিয়ে ডাক্তারের সাথে দেখা করতে পারেনি। হঠাৎ কাজে কুমিল্লায় যেতে হয়, তার জায়গায় ফারিয়া বেগম যায়। এরপর সে জিজ্ঞেস করলে বলে যে ওষুধ দিয়েছে, খেলে ঠিক হয়ে যাবে। তবে এরপর থেকে হৃদয়া কেমন যেন হয়ে যায়। তারপর মেয়েকে কিছুদিনের জন্য নানুর বাসায়, হয়তো ঘুরে আসলে ভালো লাগবে এই ভেবে। তবে কিচ্ছু হয় না। কাল রিসা এসেছে বাবার বাড়ি বেড়াতে, এখন 2 মেয়ে ওপরে। এসব চিন্তাই করছিলেন আলী হোসেন। আকবরী হোসেনের গলায় তার ধ্যান ভাঙে। ফোনে কারোর সালামের উত্তর নিচ্ছেন। আঙ্কেল, আপনারা একটু সিলেট সদর হাসপাতালে আসতে পারবেন? আকবর সাহেব যতই ছেলের সাথে রেগে থাকুক কিংবা তেড়াভাবে কথা বলুক, কিন্তু তার ছেলে তার কাছে বড্ড প্রিয়। মৌমিতার এমন কথা তার মনে হলো তার হৃদয়ে কেউ খামচে তুলেছে। অজানা ভয়ে তার হৃদয় কাঁপছে। কাঁপা কাঁপা কণ্ঠে সে মৌমিতাকে জিজ্ঞাসা করে। মা ঠিক আছে তো সে? মৌমিতা বড্ড ইমোশনাল হয়ে আছে। সে ভেজা গলায় বলে, ঠিক আছে আঙ্কেল, আপনারা আসুন। বলে সে ফোন রেখে দেয়। এতক্ষণ যাবৎ আকবর সাহেবের 2 ভাই তার দিকে তাকিয়েছিল। তারা বুঝেছে কোনো কিছু হয়েছে। তাদের মধ্যে সবচেয়ে নরম হচ্ছে আলী হোসেন। তার মনে আভাস দিচ্ছে এটা আফসানের ব্যাপারে। আরাফ সাহেব উঠে দাঁড়িয়ে গেল, হাঁক ছেড়ে সবাইকে ডেকে বলল বের হতে হবে। হৃদয়া আর রিসাও নিচে নেমে এসেছে। সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের 3 ভাইয়ের দিকে। অবশেষে আকবর হোসেন বলল, আফসান হাসপাতালে আহত হয়েছে সে। বাড়ির কর্তীরা আহাজারি শুরু করলো। হৃদয়া হাত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরল সিঁড়ির হাতল। তার হৃদয়ে রক্তক্ষরণ শুরু হলো। হারিয়ে ফেলার আশঙ্কা দেখা দিল। আকবরে হোসেন তাড়া দিতে থাকলো, সবাইকে তাড়া দিতে থাকলো। কিন্তু হাসপাতালে সবার যাওয়া ঠিক হবে না। তাই আশা, রিসা আর স্বপ্না হোসেন বাড়িতে থাকবে। হৃদয়া এতক্ষণ যাবত চুপ করে থাকলেও এখন আজানকে বলে উঠল, আমি বরং থেকে যাই ভাইয়া, রিসা আপু যাক। আজান অনেক অবাক হলো। অবাক হয়ে সে তার দিকে তাকিয়ে রইল, যেন আজান ভাষা হারিয়ে ফেলেছে। যেখানে এই মেয়ে কেঁদে পদ্মা যমুনা এক করতো আগে, এখন হঠাৎ যেতে চাচ্ছে না। বোন, কি হয়েছে? ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে? হৃদয়া ডানে বামে মাথা দুলালো। তাহলে দেখ, মান অভিমান অন্য জায়গা, এখন চল। কিন্তু হৃদয়া নিজের কথায় অটল। আজান আর আদিব এই অবস্থায় জোরও করতে পারছে না। অপরদিকে আকবরী হোসেন তাড়া দিচ্ছে। তাকে আর কিছু না বলে আজান আর আদিব গড়গড় করে চলে গেল। মেয়েটা দিন দিন কি বেক্কেল হচ্ছে নাকি? তাদের ভাই সেখানে লড়াই করছে, চোখ খুলে যাকে দেখতে চাইবে সে যাবে না বলছে। হাল ছেড়ে দিয়ে রিসা ছুটল ভাইদের পিছনে। তাদের গাড়ি বাড়ির সীমানা পার করতে দেখেছে হৃদয়া বেলকনি থেকে। সে সেখানে ধপ করে বসে পড়ল, হাউ মাউ করে কান্না শুরু করে দিল। আল্লাহ তাকে নিও না, সে নেই, সেটা কল্পনা করতেও দম আটকে আসছে। প্লিজ
সে আমার ভাগ্যে না লেখা থাক, তাও বেঁচে থাকুক। অন্তত আমি তাকে দেখতে তো পারবো। হাসপাতালে সবাই বসে আছে কেবিনে। আফসানের অপারেশন শেষ, তবে এখনো চোখ খোলেনি। তাকে কেবিনে দেওয়া হয়েছে। তাকে দেখতে এখন স্বপ্না আর আশাও চলে এসেছে। এবারও হৃদয়া আসেনি। যারা জানে তারা শুধু অবাক হচ্ছে। মেজর সাহেবের জন্য পাগল হৃদয়র এমন রূপ কেউ কল্পনাও করেনি। সবার অপেক্ষার অবসান ঘটিয়ে আফসান ধীরে ধীরে চোখ খুলল। তাকে চোখ খুলতে দেখে সবাই এগিয়ে আসলো। এটা সেটা জিজ্ঞাসা শুরু করলো। সে মুখে জবাব দিচ্ছে, তবে চোখ অন্য কিছু খুঁজছে। সে শান্তি পাচ্ছে না। না শরীরে কোনো ব্যথা নেই। অবশের ইঞ্জেকশন এখনো যায়নি। তবে সে শান্তি পাচ্ছে না তার হৃদকে না দেখে। কই মেয়েটা? প্রায় 1 মাস তাদের কথা হয় না। কিছুক্ষণ পর বুঝলো মেয়েটা আসেনি। রাগ হলো তার, কষ্ট পেল সে। হাসপাতালের বেডে শুয়ে আছে তো জানার পরও হৃদ আসেনি। মেয়েটা এমন পাষাণ কি করে হলো? রাগে জেদে সে নিজের হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করে নিল। যে হাতে গুলি লেগেছিল সেই হাতে। ফলে হাতের ব্যান্ডেজে রক্তে লাল হয়ে গেল। সবাই হন্তদন্ত হয়ে নার্স ডাকা শুরু করলো। নার্স এসে ক্যানিলা খুলে দিল। আঘাতে আবার ব্যান্ডেজ করে দিল। তাকে উঠিয়ে পিঠ ঠেকিয়ে বসালো। নার্স বের হতে যেতেই আফসান বলল খুব শান্ত স্বরে, বাড়ি যাব আমি, কাজ আছে। সবাই অবাক হয়ে গেল। ওর এমন অবস্থা না হলেও 3-4 দিন থাকতে হবে। আকবর সাহেব খানিক গম্ভীর কণ্ঠে বলল, পাগল হয়ে গিয়েছো তুমি? এই অবস্থায় বাড়িতে যেতে চাও? কোনো আক্কেল নেই? কি লাগবে বলো, এনে দিব এখানে। যা কাজ এখান থেকেও করা যাবে। আফসান নির্লিপ্ত স্বরে বলল। হৃদকে লাগবে, এনে দেও। বাড়ির বড়রা হতবাক হয়ে তাকিয়ে আছে। আকবরে হুসান আর শাহনাজ বেগম ছেলের নির্লজ্জ কারবারের জন্য হতবাক হয়েছেন। আর বাকিরা তার এমন নির্লিপ্ত চাওয়াকে শুনে হতবাক। এখানে কেউ তো আর বাচ্চা না যে সে আফসানের উদ্বিগ্নতা বুঝতে পারবে না। রেস্ট নেও, সেসব বাড়ি গেলে দেখা যাবে। বাবা, ভালো লাগছে না তো ওর মুখ দেখা ছাড়া। নির্লজ্জ, চুপ কর। হ্যাঁ, আমি তো নির্লজ্জই সেই 3 বছর ধরে বলছি ওকে দিয়ে দেও। আব্বারে বললে তো আমার এতদিনে বাচ্চা কাচ্চা হয়ে যেত। আর তুমি কি না আমার বাবা হয়ে শ্বশুরের মতো আচরণ করছো। 3 বছর? আলী হোসেন অবাক হলো। তার আব্বা 3 বছর ধরে ফেলেছে। আকবর সাহেব হতাশ, ছেলের উপর অনেক হতাশ। অসুস্থ অবস্থায় কি করে একটা মানুষ এমন নির্লজ্জ হতে পারে? আজব, ও কি কোথাও পালিয়ে যাচ্ছে নাকি? পালিয়ে যাচ্ছে নাকি যাচ্ছ না সেটা কি তোমরা বুঝছো? তুমি জানো আমার খাঁচার থেকে পালিয়ে যাওয়ার ফন্দি আসছে সে। আকবর সাহেব অবাক হলেন। পালিয়ে যাচ্ছে মানে? কিছু কি হয়েছে? সবাই নীরব। অতঃপর হার মানতে হলো আফসানের সামনে। আজান বের হলো তাকে আনতে। আলী হোসেনও ফারিয়া বেগমকে নিয়ে বের হয়ে গেলেন কেবিন থেকে। কেননা তার কেন জানি মনে হচ্ছে ফারিয়া বেগম কিছু হলেও জানেন। তার পিছু পিছু রিসাও বের হয়ে গেল সাজ্জাদের সাথে। শাহনাজ বেগম, আকবর এহসান আর স্বপ্না বেগম আরাব এহসানকে ডেকে নিয়ে গেলেন ঝাড়তে। লোকটার সমস্যা কি কে জানে। ছেলে আমাদের, মেয়ে আমাদের, তো কি দরকার এখানে ভিলেন হওয়ার? অত লক্ষ্মী মেয়েকে সে তার ছেলের সাথে দিতে চাচ্ছেন না। সে তো জানে না আকবর হোসেনের হৃদয়াকে নিয়ে সমস্যা না, সমস্যা হচ্ছে তার ছেলেকে নিয়ে, তার পেশাকে নিয়ে। এমন মেয়েকে এসে কিছুতেই তার ছেলের মতো মানুষের কাছে দিতে রাজি না। অবশেষে অপেক্ষার পালা ঘুচিয়ে হৃদয়া উপস্থিত হলো হসপিটালের কেবিনে। সে নামাজরত ছিল। সেখান থেকে তাকে আজান নিয়ে এসেছে। কিছু বলা নেই, কওয়া নেই। পুরো রাস্তা সে এত জিজ্ঞাসা করলেও তাও কিছু বলেনি। যত সব আজে বাজে চিন্তা ভর করছিল হৃদয়ের মাথায়। কিশোর ওপর দিয়ে আসছে সে নিজেও জানে না, কই থেকে কই যাচ্ছে সে জানে না। কেবিনে প্রবেশ করে আফসানকে বসা অবস্থা দেখে তার জানে পানি আসছে। এমন অবস্থা আগের সময় হলে সে হয়তো কোনো কিছুর কালক্ষেপণ না করে ঝাঁপিয়ে পড়তো তার মেজর সাহেবের উপর। তবে সময় ভিন্ন এখন, পরিস্থিতিও আর অবস্থাও। সে কাঁদলো না, না কিছু জিজ্ঞাসা করলো। চুপচাপ গিয়ে রিসার পাশে দাঁড়ালো। কিছুই বলছে না। আফসান তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। কেবিনে পিনপত নীরবতা। এবার আফসান বেড থেকে উঠে আলী হোসেনের সামনে গিয়ে বসলো হাঁটু গেড়ে। আলী হোসেনের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আব্বা, আপনি তো বলেন আপনার প্রথম সন্তান আমি, আপনার ভরসা আমি। তাহলে সেই মানুষটির কাছে দিয়ে দেন না নিজের ছোট রাজকন্যাকে। বিশ্বাস করেন তাকে রানীর মতো করে রাখবো। আলী হোসেন চুপ করে আছে। তবে কিছুক্ষণ পর হাত উঠিয়ে আফসানের মাথায় বুলিয়ে দিতে লাগলো। আফসান আবার তার আরেক হাত ধরে বলল, দিন শেষে তো আমি সেই আপনার আফসান, আপনার আব্বা। তাহলে দিয়ে দেন না আমার রানীকে। আব্বা, আমাকে বড্ড জ্বালায় আপনার মেয়ে, তার অধিকার দিয়ে দেন আমাকে।
যাতে আমি তার উপর তা ফলাতে পারি আব্বা। তার কথা শুনে আলী হোসেন মুচকি হাসল। তারপর তার দিকে তাকিয়ে বলল, আপনার কাছে আমার রাজকন্যাকে দিতে আমার বিন্দু মাত্র আপত্তি নেই আব্বা। আমি জানি আর নিঃসন্দেহে বিশ্বাস করি আমার আব্বা আমার আম্মাকে রানী করে রাখবে, কারণ আমার আব্বা নিজেই একজন রাজা। তার এমন উত্তর শুনে রুমে উপস্থিত সকলে ঠোঁটে এক চিলটে হাসি ফুটে উঠল। সবার চোখ অশ্রু টলমল করলেও মুখে হাসি বিদ্যমান, তবে রিদওয়া ছাড়া। তারপর আবার আলী হোসেন বলল, শুধু আমার এটাই আফসোস আব্বা, আমি আপনার বিশ্বাস অর্জন করতে পারলাম না পারলাম আমার আম্মার। আপনি নিজের আব্বুকে জানতে পেরেছেন 3 বছর আগে, তবে আমাকে একটুও টের পেতে দেননি। পরপর আবার রিদওয়ার দিকে তাকালো আলী হোসেন। মেয়েটি এখনো পাথর বনে আছে। তার দিকে তাকিয়ে বলল, আমার আম্মু আর বোনও জানতো, সেও তার বাবাকে বলেনি, অথচ তার বাবা নাকি তার বেস্ট ফ্রেন্ড। সে যে নিজের শরীরে আর মনের এত কষ্ট নিয়ে দিব্যি দৌড়ঝাঁপ করেছে, তাও সে বলার প্রয়োজন মনে করেনি। বাবার কথা শুনে হৃদয়ের ভেতরে মনে হয় আর কিছু অবশিষ্ট থাকলো না। এত কিছুর পর তার চোখের থেকে অশ্রু গড়িয়ে পড়ল। সে ধপ করে বসে পড়ল সোফার উপর। আফসান তার আব্বার কোলে মাথা রেখে ফ্লোরে বসে পড়ল। অতঃপর সেই অবস্থাতেই বলল, আপনাকে আমি আব্বা খালি মুখে বলি না, আপনাকে আমি আব্বা মানিও। আমি যখন বুঝেছিলাম আপনার মেয়ে ছাড়া আমার চলবে না, আমি তখনই বিয়ে করতে চেয়েছিলাম, আর তাই আব্বুকে বলেছিলাম। সত্যি আব্বা। পরপর আবার আকবরে হোসেনের দিকে তাকিয়ে বলল, তখন আপনার ভাই আমাকে হৃদের বয়সের কথা বলে আটকিয়ে দিয়েছিল আব্বা। উনি দিতে চায়নি তার মেয়েকে আমার কাছে। আমার সাথে মেয়ে দিলে নাকি তার মেয়ের জীবন বিপদে ঘিরাও হবে। বলেন আব্বা, আমি কিটা হতে দিব? বলতে বলতে আফসানের চোখের থেকেও এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। হাসপাতালের রুমে অবস্থিত সবাই হয়তো এই প্রথম আফসানের চোখে পানি দেখল বড় হওয়ার পর। ভালোবাসা হারিয়ে ফেলার ভয়ের কান্না। আলী হোসেন এবার তাকে টেনে তার পাশে বসিয়ে দিল। তারপর বলল, আমি জানি আমার আব্বা আমার আম্মাকে অনেক ভালো রাখবে, ছায়ের মতো তার সাথে থাকবে। আফসান তার আব্বার হাত নিজের মাথার উপর নিয়ে বলল, ছায়া তো শুধু মাত্র আলোতে সাথে থাকে। আমি মেজর আফসান মাহির এহসান অন্ধকারেও আপনার আম্মার সাথে থাকব। আবার আরাফে হোসেন বলল, হয়েছে বাপ, এবার রেস্ট নে, তুই অসুস্থ, আমরা তো আছি। তোকে বিয়ে না করে আম্মা যাবে কই বল? তারপর আকবরে হোসেন এগিয়ে এসে তাকে আলতো করে জড়িয়ে নিল। এই যেন এক অপূর্ব সুন্দর দৃশ্য। কেননা ছেলেরা ঈদ ছাড়া আর কখনোই বাবাকে জড়িয়ে ধরে না, হয়তো জড়তার কারণে। তারপর তাকে ছেড়ে আকবর সাহেব বললেন, আমাকে আর ভিলেন বানিও না ছেলে। তোমার মা এমনিতেও আমার ক্লাস নিয়ে ফেলছে, এখন আবার নিজের শ্বশুরের কাছে বলছো। এখন কি আমাকে ছোট ভাইয়ের কাছে থেকে বকা খাওয়ানোর ইচ্ছা নাকি তোমার? সুস্থ হও জলদি। আফসান তাতে বিপত্তি প্রকাশ করল। সে বেঁকে বসে যায়। না, আমি আজকেই বিয়ে করব, এমনকি এখনই এখানেই। সবার জন্য আজ অবাক হওয়ার দিন। আকবরে হোসেন খানিক চেতে বললেন, এটা হাসপাতাল আফসান। তো বোঝা গেল এই ছেলেকে আটকানো যাবে না। সাজ্জাদ কাজীর ব্যবস্থা কর। সাজ্জাদও বুঝেছে পাগল যখন খেপেছে একে শান্ত করানোই লাগবে। সেথা দুলিয়ে যেতে দিলেই না, আমি করব না বিয়ে। আফসান তার কথার উত্তরে বলে, তোর করা লাগবে কে বললো? আমি করব বিয়ে। হৃদয়া অবুজের মতন তাকিয়ে রইল তার দিকে। তুই খালি কবুল বলবি তাতেই হবে। না, বলবো না। আপনি কেন বুঝছেন না? আমি বিয়ে করতে চাচ্ছি না। আফসানের রাগের মাত্রা দিন দিন বাড়ছে, তবে নিজেকে শান্ত রাখার যথেষ্ট চেষ্টা করছে। তুই যেটা চাচ্ছিস সেটা চাওয়ারও তোর কোনো অধিকার নেই। চুপচাপ কবুল পড়বি হৃদ। না মানে না। জেদ্দি মেয়ের মতন বলল। সে কিছুতেই বিয়ে করবে না আফসানকে। তাকে বিয়ে করা মানে এখন জীবন নষ্ট, যেখানে আফসানের একটি সুন্দর জীবন পড়ে আছে। পানি দে তো। রিশাকে উদ্দেশ্য করে আফসান বলল। গড়গড় করে এক গ্লাস পানি খেয়ে কাচের গ্লাসটি নিজের হাতে ধরে রাখলো। আবার সাজ্জাদের দিকে তাকিয়ে বলল, তোকে কি আবেদনপত্র দিয়ে জানাতে হবে? যাচ্ছিস না কেন? হৃদয়া এবার চেঁচিয়ে বলে উঠল। আপনি শুনছেন না আমি কি বলছি? আমি করব না বিয়ে। সাথে সাথে কাঁচ ভাঙার শব্দ। আফসান হাতের বল প্রয়োগ করে গ্লাসটি ভেঙে ফেলল, যা এখন তার হাতকে ক্ষতবিক্ষত করছে। সবাই আঁতকে উঠল। হৃদয়া ভয়ে চুপ হয়ে গেল।
নিমেষে ভুলে গেল কি চলছে। কি সমস্যা বল, কেন এত অমত? হৃদয় একেবারে চুপ হয়ে গেছে, কোনো কথা নেই, শুধু নিজের অশ্রু বিসর্জন দিচ্ছে। আফসান ধমকিয়ে বলল, বল কি সমস্যা? আমি বাবা ডাক শুনতে নাও পারি, এটাই তোর সমস্যা? নীরবতা, সবাই স্তব্ধ। কি বলল আফসান? আসলে কি সত্যি? যদি সত্যি হয়েও থাকে তাহলে তবে আফসান কি করে জানলো? তার তো জানার কথা না। হৃদয়া বাকরুদ্ধ অবস্থায় তার দিকে তাকিয়ে আছে। আফসানের চোখ দিয়ে যেন রক্ত ঝরবে। হাতে সদ্য করা ব্যান্ডেজে আবার রক্ত ভেসে ওঠা শুরু করলো। হৃদয়া আর ফারিয়া বেগম ছাড়া এই নির্মম সত্য কেউ জানার কথা না। নীরবতা ভেঙে শাহনাজ বেগম বলে উঠলেন, কি বলছিস তুই আফসান? আফসান হৃদয়ার থেকে চোখ না ফিরিয়ে জবাব দিল, আমাকে না জিজ্ঞাসা করে তোমার এই মেয়েকে জিজ্ঞাসা করো মা। হৃদু এসব কি হচ্ছে? আকবরী হোসেন বলল। তবে হৃদয়া পুরো নির্বাক। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু নিজের অশ্রু বিসর্জন দিচ্ছে। আলী হোসেন এবার ফারিয়া বেগমকে জিজ্ঞাসা করলো। ফারিয়া বেগমের চোখেও পানি, ফ্ল্যাশব্যাক। ডাক্তারের চেম্বারের আলোটা সেদিন খুব বেশি উজ্জ্বল মনে হচ্ছিল। হৃদয়ের হাতটা শক্ত করে ধরেছিল মা, শুধু অনুভূতি বুঝতে পারে এমনভাবে। ডাক্তার রিপোর্ট হাতে নিয়ে গভীর নিঃশ্বাস ফেলেন, তারপর খুব ধীরে বললেন, হৃদয়া, তোমার অ্যান্ড্রোমেট্রিওসিস স্টেজ 4। হৃদয়া বুঝল না ডক্টর কি বোঝাতে চাচ্ছে। তিনি কথা চালিয়ে গেলেন, এটা সর্বোচ্চ চেস্ট, অর্থাৎ টিস্যুগুলো শুধু এক জায়গায় না, ওভারসিস, টিউবস, প্রভিসেল, অল সব জায়গায় ছড়িয়ে পড়েছে। কিছু অ্যাডিশনসও দেখা যাচ্ছে। হৃদয়ের গলা শুকিয়ে গিয়েছিল। ফারিয়া বেগম কাঁদো কাঁদো গলায় বললেন, ডাক্তার, তাহলে জীবন চলা কি কঠিন হয়ে পড়বে? ডাক্তার মাথা নেড়ে ধীর গলায় বললেন, খুব সহজ হবে না। তিনি হৃদয়ার চোখের দিকে তাকিয়ে নরম স্বরে বুঝিয়ে বললেন, স্টেজ 4-এর ব্যথা খুব বেশি থাকে, পিরিয়ডের সময় তো আরও বাড়বে। মাঝে মাঝে পেট ফুলে থাকার মতো অনুভূতি হবে, ক্লান্তি লাগবে। তোমার যে প্রতিদিন ব্যথা হচ্ছে এর কারণ এটাই। হৃদয়ার গলা কেঁপে উঠল। মানে ভবিষ্যতে? ডাক্তার এবার একটু সিরিয়াস হলেন, আস্তে আস্তে বললেন, প্রেগন্যান্সির সম্ভাবনা পুরো শূন্য না, তবে কমে গেছে, অনেক কম। চেম্বারটা যেন এক মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। তিনি আরও বললেন, যেসব রোগীর স্টেজ 4 তাদের মধ্যে প্রায় 10% থেকে 15% ন্যাচারাল কনট্রাকশন হয়। তোমাদের ক্ষেত্রে আর্লি ট্রিটমেন্ট হলে বৃদ্ধি পেতে পারে, কিন্তু এটা কঠিন পথ। ফারিয়া হোসেন তখন ফুপিয়ে কাঁদছিলেন। ডাক্তার আবার শান্তভাবে বললেন, তোমরা ভেঙে পড়লে চলবে না। এই রোগে অনেক মা হয়, তবে সময় লাগে, নিয়ম মেডিকেশন দরকার হয়। হৃদয়া, তুমি চাইলে তোমার জীবন কখনোই বন্ধ হয়ে যাবে না। বের হয়ে যাওয়ার আগে ডাক্তার শেষবার বলেছিলেন, নিজেকে দোষ দেবে না, এতে তোমার কোনো ভুল নেই। সবাই এতক্ষণ ফারিয়া বেগমের কথা শুনে একইভাবে চুপ করে আছে, যেন তাদের বিশ্বাসই হচ্ছে না কি থেকে কি হয়ে গেল। তাদের সামনে সারাদিন দৌড়ঝাঁপ করা মেয়ের ভেতরে ভেতরে এমন কিচ্ছু না একে ধ্বংস করে দিচ্ছিল। আলী হোসেন, আকবর হোসেন আর আরাফ হোসেন সোফায় বসে পড়লেন। আজানার আদিব তাকিয়ে আছে নিষ্পরক। কি হলো? তাদের বোন তাদের সামনে থেকে এমন রোগ নিয়ে ঘুরছিল, অথচ তারা সাধারণ ব্যথা বলে এড়িয়ে গিয়েছে। শাহনাজ বেগম গিয়ে হৃদয়াকে বুকে নিল। মেয়ের মনের ব্যথা তারা তো বোঝে। সবার ভাবভঙ্গি পরিবর্তন হলো, পরিবর্তন হয়নি আফসানের ভঙ্গিমা। সে এখনও একইভাবে হাত মুঠ করে হৃদয়ার দিকে তাকিয়ে, এক হাতে ক্যানেলার ব্যান্ডেজ, আরেক হাতেও জখম করে রেখেছে গ্লাস। তার থেকেও রক্ত গড়িয়ে পড়ে ফ্লোর ভিজে গিয়েছে ইতিমধ্যেই। তবে কাউকে পাশ ঘেঁচতে দিচ্ছে না সে। সময় গড়ালো, সাজ্জাদ এক কাজীকে নিয়ে কেবিনে প্রবেশ করলো। কাজীকে দেখে বোঝা যাচ্ছে সে অবাক হয়েছে। মানে হাসপাতালে বিয়ে? তার জীবনে বিয়ে পড়ানোর অভিজ্ঞতার মধ্যে এই প্রথম হয়তো। কোনো অগ্রিম আয়োজন না থাকায় ঠিক করা হলো এখন ধর্ম মোতাবেক শুধু পড়াবে বিয়ে, তারপর আইনতভাবে। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলো। এক পর্যায়ে হৃদয়াকে কবুল বলতে বলা হলো, তবে সে নির্বাক, মুখে কোনো রা নেই, তবে কান্নাও আর করছে না। অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পরও তার মুখ দিয়ে বের হলো না সেই শব্দ। কেন সে করবে? লোকটা কেন চাচ্ছে নিজের সুন্দর জীবন শেষ করতে? সে তো কত সুন্দর জীবনের অধিকারী হতে পারবে।
তবে কেন এমন সিদ্ধান্তে অটল থাকবে? হৃদয় নিজের চোখে দেখেছে লোকটার বাচ্চা কত পছন্দ। এখন যদি তার আশা পূরণ না হয়? তার ভাবনার মাঝে আফসান গম্ভীর কণ্ঠে বলল সকলের উদ্দেশ্যে, একটু কিছুক্ষণের জন্য ওর সাথে কথা বলতে চাই, একান্তে। হৃদয় চট করে তার দিকে তাকালো। সকলে শোনার পর বের হয়ে গেল আস্তে আস্তে, কেননা তারা বুঝেছে এদের একান্ত কথা বলার দরকার। যার সময় কাজীকেও নিয়ে গিয়েছে। তারা যাওয়ার পর দরজা বন্ধের আওয়াজ শুনে আফসান হৃদয়ের সামনে গিয়ে বসলো। তার এক হাতে এখনো কাজ গেঁথে আছে, অপর ব্যান্ডেজ করা হাত দিয়ে হৃদয়ের কোলে থাকা 2 হাত ভরে নিল তার হাতের মধ্যে। তারপর কাতর কণ্ঠে বলল, কেন এত যন্ত্রণা দিচ্ছিস জান? তুই যতই তালবাহানা করিস আমি তো ফিরব না। আর যদি তোর দিক থেকে মুখ ফিরিয়ে নেই তাহলে আমার মরণ সই। হৃদয় ভেজা কণ্ঠস্বরে বলল, প্লিজ করবেন না, এই বিয়ে ভুলে যান। আফসানের রাগের পারদ ভেঙে গেল বোধহয়, তবে নিজেকে যেন তেন করে সামলালো। সম্ভব না, আমার তোকেই চাই। শত পরিশ্রম শেষে একটা সুখ দরকার সবার। আমার জীবনের সেই সুখটা তুই, আমার হৃদয়ের আবদ্ধ সুখ। আমার চলবে না তোকে ছাড়া, কোনোভাবেই সম্ভব না। আফসান কয়েক পল থেমে হৃদয়ের গালে হাত রেখে আবারও বলা শুরু করলো, মানুষ যাকে অনেক ভালোবাসে তাকে নিজের অস্তিত্বের সাথে মিশিয়ে নেয়। তুই আমার কাছে আমার অস্তিত্বের মতো, সর্বাঙ্গে মিশে আছিস। অনেক ভালোবাসি। হৃদয় বড্ড করে চাইতো এমন মুহূর্ত তার জীবনে। কতই না স্বপ্ন দেখেছে এই কথাগুলোর। তবে এমন এক সময়ে বলল যে না বললেই বরং ভালো হতো। এই বাক্যগুলোই তো এখন হৃদয়ের এতদিনের গোছানো মনোভাবকে ভেঙে দিল। সে ভেঙে গেল, গুড়িয়ে গেল। কান্নার মাঝে মাঝে জোরে জোরে শ্বাস ফেলে বলতে লাগলো, আচ্ছা, কয়েকদিন পরে করি। আপনি সুস্থ হন, ঠান্ডা মস্তিষ্কে ভাবেন, তারপর। তুই কি ভাবছিস সেই পর্যন্ত আমার মনোভাব বদলে যাবে? যদি তাই ভেবে থাকিস তাহলে আমি বলবো তুই আমাকে একটু চিনিস না হৃদ। থেমে কন্দনরত হৃদয়কে জড়িয়ে নিল নিজের সাথে। কপালে চুমু দিয়ে শক্ত করে ধরে বলল, বউ হবি, আদরে রাখবো। এত ভালোবাসবো যে ভালোবাসায় অসহ্য চলে আসবে, কিন্তু কমিয়ে দিলে অস্বস্তি লাগবে। দুঃখকে ছুতে দেব না, সেখানে আজ থেকে শুধু আমার ছোঁয়া থাকবে। হতপর আর কি, সে জেদি একরোখা মানুষের সামনে হার মানতে হলো হৃদয়ার। কবুল করে নিল তাকে। সেই হসপিটালের 4 দেওয়ালের মাঝে সবাইকে সাক্ষী রেখে তার পাগলামিতে সায় দিল। সাজ্জাদ টাকা দিয়ে বিদায় করলো কাজীকে। বিয়ে পড়ানোর পর আফসান রাজি হয়েছে নিজের হাত ব্যান্ডেজ করার জন্য। এরপর তাকে ওষুধ দেওয়া হয়েছে, সে বিনা বাক্যে সেটি খেয়ে নেয়। ওষুধের প্রভাবে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও পড়ে। তবে ঘুমানোর আগেই আজানকে বলে দিয়েছে, বলতে গেলে আদেশ দিয়েছে, সবাই বাড়ি গেলেও যেন হৃদকে না নিয়ে যায়। সময়টা প্রায় রাত। বাড়ির সকলে চলে গিয়েছে। আফসান আর হৃদয়ের মধ্যেই একবার বাক্য বিনিময় হয়নি বিয়ে পড়ানোর পর থেকে। বলতে গেলে আফসান চুপ করে আছে, দেখছে এই মেয়ের কর্মকাণ্ড। আর হৃদয়, সে তো এখনও দ্বিধাদ্বন্দ্বে আছে, এই ভেবে যে তার উচিত হয়নি গলে যাওয়া, এখন যে সারা জীবনের জন্য আবদ্ধ। অপরদিকে আফসান ভাবছে এই মেয়েটা কেন কোনো কিছু সহজভাবে পারে না। এই মেয়ে ছাড়াই তার দম বন্ধ হয়ে যায়। আবার অন্য কিছু চিন্তা করার সময় আছে তার। হ্যাঁ, বাচ্চা তার পছন্দ। এখনকার যুগে তো কতভাবেই বাচ্চা নেওয়া যায়। আর যদি তাও না হয় তাহলে দরকার নেই বাচ্চা কাচ্চার। আজান আর আদিবের বাচ্চাদের দিয়েও চলবে। তবে এই কারণে সে এই মেয়েকে ছেড়ে দিবে, এটা এই বেক্কেল মহিলা ভাবলো কোন ব্রেন দিয়ে? আদৌ নিজেরটা ব্যবহার করছে না কুকুরের ব্রেন ব্যবহার করছে ভাবছে। হৃদয় নিজের ভাবনাকে পাশে ফেলে উঠে আফসানকে খাবার দিল। হাসপাতাল থেকেই খাবার দেওয়া হয়েছে, সেটি সে তার সামনে টেবিল দিয়ে দিল। তবে কোনো কথাই বলো না। এত বড় কেবিনে যে 2 জন মানুষ আছে তা বোঝাই যাবে না। কারণ নিঃশ্বাসের যদি শব্দ হতো, সেটা ছাড়া আর কোনো আওয়াজই করছে না কেউ। আফসান একবার তার সামনে থাকা খাবার আবার তার নিজের হাতের দিকে তাকালো। মেয়েটা অন্য সময় হলে যদি তার হাত অক্ষত থাকতো তাও নিজেই খাইয়ে দিত। তবে এখন এসব কিছু যেন দেখেও দেখছে না। হৃদয়ের খেয়াল হলো, সে আস্তে প্লেট হাতে নিয়ে আফসানের সামনে লকমা তুলে ধরল। তবে আফসান সেটি নিল না, বরং মুখ ফিরিয়ে নিল। হৃদয় ফোঁস করে শ্বাস ফেলে বলল, খেয়ে নিন, ওষুধ খেতে হবে, পরে রাগ করেন। তুই আগে মুখে নেয়, সারাদিনও তো কিছু খাসনি মনে হয়। আমি পরে খেয়ে নিব, চিন্তা করতে হবে না। চিন্তা করতে হবে? তুই ছাড়া আর কার চিন্তা করব আমি? বড়মার। তার জন্য তোর বড় বাবা আছে। আমি তো এখন শুধু আমার বউয়ের চিন্তা করব। হৃদয় আফসানের সাথে কথায় পারবে না বুঝল। অবশ্য সে কোনো সময়ই বা পেরেছিল। সে লকমা নিল
পরপর আবার আফসানকে দিল। এবার সেও নিয়ে নিল। বাকি খাবার তার নিঃশব্দেই খেলো। তারপর আফসানকে ওষুধ দিল রিদওয়া। রাতে শোয়ার জন্য কেবিনে উপস্থিত সোফার দিকে যেতে নিলেই আফসান তার হাত ধরে আটকিয়ে দিল। কই যাচ্ছিস? সোফায়। না, এখানে থাক। নিজে পাশের অবশিষ্ট জায়গার দিকে ইশারায় বলল। এখানে কি করে? আপনি অসুস্থ মানুষ, আমি সোফায় শান্তিতে ঘুমাতে পারবো তো? তুই ওখানে শান্তিতে ঘুমাতে পারলেও আমি এখানে শান্তিতে ঘুমাতে পারবো না। বউ দরকার আমার। জীবনে প্রথম বিয়ে করেছি। উপর দিয়ে দেখতে গেলে আজকে আমাদের বাসর রাত বউ ছাড়া থাকলে পাপ হবে। কি নির্লজ্জ! রিদওয়ার গাল দুটো রক্তিমাকার ধারণ করলো। একটু এদিকে আসেন না ম্যাডাম। আপনি অসুস্থ। কাচুমাচু হয়ে জবাব দিল রিদওয়া। আসুন, দেখি আপনাকে জড়িয়ে ধরলে যদি এই ব্যথা কমে। আমার মন তো বড্ড করে চাচ্ছে জড়িয়ে ধরার, সুতরাং মনের কথা শোনা উচিত। রিদওয়া বুঝলো যতক্ষণ না সে যাবে এই মানুষের মুখ বন্ধ হবে না, বন্ধ হবার না। সে চুপ করে আফসানের সাথে শুয়ে পড়ল, তবে কাচুমাচু হয়ে। তাকে এমনভাবে জড়সড় হয়ে থাকতে দেখে আফসান কাছে টেনে নিল, মিলিয়ে নিল নিজের সাথে। রিদওয়ার মাথা গিয়ে স্থান পেল আফসানের বক্ষে। কেঁপে উঠল সর্বাঙ্গীন। কিছুক্ষণ নীরব ছিল, তারপর টের পেল আফসান তার বুকের পাশে হালকা ভেজা অংশ। বুঝলো তার সাথে লেপ্তে থাকা মেয়েটি কান্না করছে, তবে কিছু বলেনি। রিদওয়া কান্নার মাঝে বিড়বিড় করে বলল, উচিত হয়নি, একদম উচিত হয়নি আপনার আমাকে থাকতে দেওয়া। এমন কথারও কোনো জবাব দিল না। আফসান কেবল নিজের সাথে শক্ত করে জড়িয়ে রাখলো তাকে। কিছুক্ষণের মধ্যে হৃদয়ের ভারী নিঃশ্বাস তার শরীরের সাথে লাগছে অনুভব করলো। বুঝতে পারলেও সে ঘুমিয়ে গিয়েছে। আফসান হৃদয়ের মাথা হালকা উঠিয়ে তার চোখের কোণে লেগে থাকা অবশিষ্ট অশ্রু চুমুর মাধ্যমে শুষে নিল। তারপর মুখে চুমুর বর্ষণ করলো। কপালে চুমু দিয়ে তাকে আবার বক্ষের মাঝে নিয়ে বিড়বিড় করে বলল, থেকে যা, যেমন অক্সিজেন ছাড়া বাঁচা যায় না, যেমন আত্মাকে দেহ থেকে আলাদা করা যায় না, তেমনই তুই আমার অস্তিত্বে মিশে থাক চিরকাল। রাতের নির্জনতা কাটিয়ে সকালের দেখা মিলল। চারিদিকে পাখির কিচিরমিচির শোনা গেল, যেন তারা এটারই অপেক্ষমান ছিল। অন্ধকারের বুক চিরে আলোর আবির্ভাব, উষ্ণতায় ঘেরা পরিবেশ। সে একই রকম উষ্ণতায় পেল হৃদয়া আফসানের। আফসান যেমন তাকে রাতে নিজের বুকে নিয়ে শুয়েছিল, এখনও সেভাবেই আছে। আলো চোখে পড়ায় আফসানের ঘুম ভেঙে গেল। নড়তে গিয়ে অনুভব করলো তার বুকের ওপর শুয়ে থাকা রমণীর কথা, যাকে সে নিজেই বুকে স্থান দিয়েছে। তার একান্ত নারী, তার হৃদ, তার বিষাদময় জীবনে একমাত্র সুখ, তার দিনের ক্লান্তি ছাড়ানোর একমাত্র উপায়, তার সকল ব্যথার উপশম। এই যে ব্যথায় জর্জরিত শরীর নিয়েও সে যে দিব্যি আনন্দেতে আছে, কেননা তার সাথে তার হৃদ আছে, তার বুকে তার হৃদ আছে। হৃদয় নড়ে চড়ে উঠল। তার নড়াচড়ায় আফসান তাকে আরো গভীরভাবে জড়িয়ে নিল নিজের সাথে। তার চোখ বন্ধ করে নিল। হৃদয় পিটপিট করে চোখ তুলল, বোঝার চেষ্টা করলো সে কোথায় আছে এখন। নড়তে গেলে বাধাপ্রাপ্ত হয়, বুঝতে পারে সে কারো শক্ত বাহুডোরে আবদ্ধ, তার একান্ত হালাল পুরুষের কাছে। সে আস্তে করে নিজের আঙুল ছুঁয়ে দিল তার একান্ত ব্যক্তিগত মানুষের কপালে। তারপর চোখে নাকে ঠোঁটের কাছে এসে থেমে গেল। বিড়বিড় করে আওড়ালো, কত কষ্টে আপনাকে নিজের থেকে আলাদা করতে চেয়েছিলাম আমি, আর আপনি কি করলেন? এক নিমিষেই আমার সব কষ্টকে না দেখে বেঁধে নিলেন আমার মতো একজনকে নিজের সাথে। কি করে করবেন যুদ্ধ সমাজের বিরুদ্ধে? এই সমাজ যে এক সময় আঙুল উঠিয়ে যুদ্ধের ময়দানে নামবে আপনার সামনে আমার সাথে। আফসান তাকে আরো টেনে নিল নিজের কাছে, একদম মিশিয়ে নিল নিজের সাথে। এমন হওয়ায় হৃদয় খানিকটা হকচকিয়ে গেল। লোকটা না মাত্র ঘুমিয়েছিল। আফসান হৃদয়ের কপালে চুমু দিয়ে বলল, আপনি যদি পাশে থাকেন তবে পুরো দুনিয়ার সাথে যুদ্ধ করতে আমার সমস্যা নেই, তবে যুদ্ধের শেষে যদি দেখি আপনি শত্রুপক্ষের রানী, তবেই আমি পরাজিত। হৃদয়া কিছু বলল না। লোকটা এই বিষয় কেমন জানি জেদি, কিছুই শুনতে চায় না। অবশ্যই এটাই ভালো। প্রত্যেক নারী চায় তার প্রেমিক পুরুষ যাতে তাকে পাওয়ার জন্য জেদি হয়, সব কিছুর বিনিময়ে যাতে তাকে চায় কেবল। এরকম তো প্রতিটা মেয়ে প্রত্যাশা করে। তার যদি এখনো মনের ভেতরে অন্য কিছুর ঝড় না বইতো, তাহলে সেই খুশিতে বাকবাকুম হয়ে ঘুরত। তাকে পাওয়ার জন্য তার মাহির ভাই এত উন্মাদ, ভাবতেই পাগল হয়ে যেত। তবে পরিস্থিতি ভিন্ন। আচ্ছা, সে কেন সব কিছু স্বাভাবিকভাবে নিতে পারছে না? মাহির ভাইয়ের মতো সে সব স্বাভাবিকভাবে নিলেই তো সব হয়ে যায়। তবে কেন সে পারছে না? কেন তার এই কথা মনে পড়লে নিজের মনের মধ্যে থেকে কান্না উগরে পড়ে?
ভাবতে ভাবতে তার চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ল আফসানের বুকে। তার তো ইচ্ছে ছিল তার একটা ছেলে হবে, মাহির ভাইয়ের মতো। তারা তিনজন একসাথে ঘুরতে বের হবে, ছেলেটা তার বাবার মতন হবে। তবে কেন তার ইচ্ছের মধ্যে বাধা সৃষ্টি হলো? আফসান তার বুকে কন্দনরত মেয়েকে কিছু বলল না। না সে উতলা হলো, বরং কান্না করতে দিল। কান্না করা ভালো, মন হালকা হয়। অবাঞ্ছিত চিন্তা সব পানি হয়ে ঝরতে পারে। মেয়েটা গত 1 মাস ধরে কান্না গিলে আসার কারণেই তার মাথায় এমন সব কুবুদ্ধি ঠাঁই পেয়েছে, যার কোনো মানেই হয় না। মেয়েটা কোনো কিছু স্বাভাবিকভাবে নিতে পারে না। হ্যাঁ, এটা ঠিক যে একটা মেয়ের কাছে তার মাতৃত্ব বিরাট ব্যাপার, তাই বলে কি এমন নিজেকে গুটিয়ে নেবে? এখন তো আধুনিক যুগ, কত শত উপায় আছে সন্তান পাওয়ার। যদি তাও রিস্কি হয়, তবে এতিমখানায় কত শত অনাথ শিশু আছে যাদের মা বাবা পরিচয় বলতে কিছুই নেই। তাদেরকেও তো সুন্দর জীবন দেওয়া যাবে। মোট কথা, এটার জন্য এমন করার কি দরকার? এখন না হোক, আফসানের কোনো দিন হয়তো পরিবারের চাপে পড়ে বিয়ে করতে হলো, তখন এই মেয়ে সহ্য করতে পারবে? যেখানে বিয়ের কথা শুনলেই মেয়ের মাথায় চান্দি গরম হয়ে যায়, সেখানে বিয়ে করলে তো মেয়ে মনে বউকে মার্ডার করে ফেলবে। আজারা কাজ কারবার করার হুদায় সাথে কি আর একে বেক্কেল মহিলা বলে আফসান? কেবিনে নক পড়ল। বাড়ি থেকে হয়তো মানুষ এসেছে, নয়তো ডক্টর রাউন্ড এসেছে। হৃদয়া আস্তে করে উঠে গেল। এলোমেলো চুলে হাত দিয়ে ঠিক করে দরজা খুলে দেখল এহসান পরিবার দাঁড়িয়ে। বাদ যায়নি তালুকদার পরিবারও। আফসানকে রিলিজ দিয়ে বাড়ি নিয়ে আসা হলো। এর মধ্যে আর তাদের কোনো কথাই হয়নি। হৃদয়া এসে রুমে চলে গিয়েছে ফ্রেশ হতে, আর আফসান গেল নিজের রুমে। সময়টা রাতের বেলা। রাতের খাবার খেয়ে সকলে যার যার রুমে অবস্থান করেছেন। এমন সময় হৃদয়া হাতে ছোট একটা লাগেজ আর অন্য হাতের শ্যাম্পু ক্রিম সহ টুকিটাকি জিনিসপত্র নিয়ে আফসানের রুমে প্রবেশ করলো। দেখে বোঝা যাচ্ছে তাকে ঘুম থেকে উঠিয়ে এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। চোখ মুখ ফোলা। আসলে সে ঘুমিয়েছিল দাঁড়িয়ে। ফারিয়া বেগম গিয়ে মেয়েটাকে টেনে ওঠায়, তারপর নিজের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিতে আদেশ করেন আফসানের রুমে যেতে। বাড়ির কেউ তাদের একসাথে থাকা বা না থাকা নিয়ে কিছুই বলেনি, তাদের উপর ছেড়ে দিয়েছে। তার মেয়ে যে ঘাড়তারা সেটা ফারিয়া বেগম অনেক ভালো করেই জানেন। মেয়ে যাবে না। উপরন্তু আফসানের ছটফটও চোখে পড়েছে তার। তবে মুখ ফুটে ছেলেটা কিছুই বলেনি। এমনও বিয়ে যেহেতু হয়ে গিয়েছে, তবে দূরে থাকার মানে কি? উল্টো বিবাহিত দম্পতি দূরে থাকলে তাদের মনে শয়তান ভর করে। তাই মান অভিমান দূরত্ব যা আছে কাছে থেকে ঠিক করা ভালো। সদ্য বিবাহিত বইয়ের ফুলো ফুলো মুখ দেখেই বুঝলো যে মেয়েকে ঘুম থেকে তুলে এই রুমে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এই কাজটা যে মামুনির, আফসান সেটি ভালো করেই জানে। এমন একটা শ্বশুর শাশুড়ি সে অনেক ভাগ্য করে পেয়েছে বলে মনে করে। অথচ এত ভালো মা বাবার থেকে জন্ম নিল কিনা তার এমন ঘাড়তারা বউ। ভাবতেই আফসানের মন চাচ্ছে নিজের মাথার সাথে দেওয়ালের বাড়ি খেতে। ছ্যাঃ জীবন। বউ তার রুমে এসে নিজের মতো জিনিসপত্র যেগুলো হাতে করে এনেছে টুকটাক সেগুলো গুছিয়ে রাখতে লাগলো, যেন সে যে এই রুমে আছে সেটি এই মেয়ে জানে না। আহ, বড্ড পাষাণী নারী। সে বেড়ে হেলান দিয়ে শুয়ে তার সদ্য বিবাহিত বউয়ের দিকে তাকিয়ে গেয়ে উঠল। ও বউ, তুমি কি আমায় ভালোবাসো না? ও বউ, তুমি আমার কাছে আসো না। চলো ঝগড়া মারামারি ভুলে যাই। তাড়াতাড়ি এত না গুসা কিউ? তুমি কেন এত বোকা সাজো? আমায় একটু বুঝো, শোনো না, আই লাভ ইউ। আর গাইতে পারল না তার আগেই এক নরম হাত তার মুখ চেপে ধরল। লজ্জায় গাল দুটো রক্তিম আকার ধারণ করেছে মেয়েটার। মানুষটার কি লজ্জাসরম হাটের বাজারে বিক্রি করে দিয়ে এসেছে নাকি? কি করে এমন গান গায়, আবার তাকে এমন মিষ্টি করে কাছে ডাকছে? ধুর, এই লোকটা কখনোই তাকে রাগ করে থাকতে দেবে না। আফসান হৃদয়ার হাতের তালুতে একটা চুমু দিয়ে তার মুখ থেকে সরিয়ে ফেলল। তোর যে মনে এখন কিছু নেই সেটা আমি অনেক ভালো করেই জানি, সুতরাং এসব অভিনয় বন্ধ কর। হৃদয়া হতভম্ব হয়ে তার দিকে চেয়ে রইল। জানলে আমাকে এই ঘরে আসার জন্য বলল না কেন? তখন বলিনি, কারণ আমি জানি কেউ না কেউ তোকে পাঠাবে, আর না পাঠালে আমি গিয়ে কোলে করে নিয়ে আসব। তোর বর এখনো বুড়ো হয়ে যায়নি, বউকে কোলে নেওয়ার শক্তি তার আছে। বলে চোখ টিপ দিল সে। এদিকে হৃদয়া তো অবাক, মনের কথা কি করে শুনল? তোর চোখ দেখলেই মনের কথা বোঝা যায়। হৃদয়া বড় বড় করে তাকালো তার দিকে। না, আর মনে মনে কথা বলা যাবে না। নির্ঘাত এই মানুষ মনের কথা পড়তে জানে। ও বউ, হৃদয়া অন্যমনস্ক অবস্থায় জবাব দিল। কালকে তো আমাদের বাসর রাত ছিল, তাই না? কালকে তো হয়নি, তাহলে চল আজকে। এবারও হৃদয়া অন্যমনস্ক অবস্থায় বলল, এই না। অসভ্য পুরুষ কি সব বলে তাকে। আফসানের দিকে তাকিয়ে দেখলো লোকটা মুচকি হাসছে। হৃদয়ের মাথায় যে এখন আবার অবাঞ্ছিত কথা ঘুরপাক খেতে পারে সেটি আফসান জানতো।
তাই খেয়াল অন্য জায়গায় নেওয়ার জন্য সে এই কথা বলেছে। ওহ, আজকে করতে চাস না? কেন রুমে সাজানো নেই বলে? আচ্ছা, তাহলে কালকে রুমে সাজাবো নে। আর কি করার? হৃদয়াকে নিজের সাথে জড়িয়ে নিয়ে বসলো। হৃদয়া আফসানের বুকে চাপড় মেরে বলল, মুখ বন্ধ করুন, অসভ্য পুরুষ। আবার আফসানের প্রশস্ত বুকে নিজের মুখ লুকালো। আফসান তার লজ্জাবতী বউয়ের কাণ্ডে হেসে ফেলে। সে তাকে আরও নিবিড়ভাবে জড়িয়ে নিল নিজের সাথে। ফিসফিস করে বলল, বউয়ের সাথে তো একটু একটু অসভ্য হওয়া যায়, তাই না বউ?